তো এলিনা, তুমি হাসি। তুমি তো চমৎকার একজন শিল্পী। আসলে তোমাকে আমি সামগ্রিক একজন শিল্পী হিসেবেই পরিচয় করিয়ে দিতে চাই। তুমি একাধারে লেখক, একাধারে উপস্থাপক, নাট্যকার, চিত্রনাট্যকার এবং আরো অনেক কিছু তুমি একসাথে করো। তোমার আর কি কি পরিচয় আছে যেটা আসলে আমরা জানি না? আজকে তোমাকে সেইভাবে জানতে চাই। না, আসলে পরিচয়, প্রথমত মানুষ আমি। তো চেষ্টা করি যে, প্রথমত এখন তো অভিনয় নিয়ে খুব বেশি চেষ্টা করি। আর উপস্থাপনা দিয়ে যেহেতু আমার শুরু হয়েছিল, তারপরে নাটক লেখালেখি আমার প্রায় ধরো 43-44টা নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমার লেখা নাটক অন এয়ার গেছে। আরো কিছু অন এয়ারের অপেক্ষায় আছে, এখনো লিখছি এই কাজের ফাঁকে ফাঁকে, যে অভিনয়ের ফাঁকে ফাঁকে লিখি। আঁকাআঁকিও করি মাঝে মাঝে, তারপরে আবৃত্তি করি কখনো কখনো, কবিতা লেখার চেষ্টা করি। সামনের বইমেলায় ইচ্ছা আছে একটা উপন্যাস, গল্প আমার মাথায় আছে, কিছু অংশ লেখাও আছে। তো চাচ্ছি একটা, মানে শুধুমাত্র লেখার জন্যই লিখবো এরকম না, চাচ্ছি একটু গুছিয়ে নিয়ে লেখা, যেটা আসলে মানুষের অনেকদিন মনে থাকবে। বা আমার প্রথম উপন্যাস পড়ার পরে যেন দ্বিতীয় উপন্যাস পড়ার স্বাদ জাগে মানুষের মনে, সেইভাবেই আসলে এগোচ্ছি। তো দেখা যাক বাকিটা, হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে ভবিষ্যৎ যারা বলে দেবে। লিখে, আমি তোমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় লেখাগুলো পড়ি। তোমার লেখার যে গভীরতা বা অনুভূতিগুলো থাকে সেগুলো ছুঁয়ে যায়, আমার কাছে মনে হয় খুবই রিলেটেবল। তো লেখালেখির ক্ষেত্রে তুমি আসলে কোনো লেখকের কোনো দর্শন বা তোমার নিজস্ব কোনো দর্শন আছে কি, যেটা নিয়ে তুমি আসলে লিখতে পছন্দ করো? প্রথমত আসলে আমাদের দেশে, তুমি দেখবা আমাদের দেশ বলি বা বিখ্যাত লেখক যারা, ওনাদের একজনের লেখা দিয়ে আসলে দর্শন হিসাব করে হয় না, নিজের সঙ্গে মিলবে না। মনে করো সবার যে লেখা পড়ার পরে একটা ধারণা জন্মে, নিজস্ব যেমন দর্শন তৈরি রবীন্দ্রনাথ হয়। বললে, হ্যাঁ, নিজস্ব একটা দর্শন তৈরি হয়। কারণ নিজস্ব তো একটা বিশ্বাস আছে। এবং আমি যেটাই লিখি না কেন, যেটাই লিখবো না কেন, আমি আমার নিজের বিশ্বাস থেকেই লিখবো। আমি সমসাময়িকতা বা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে লিখতে পছন্দ করি না। আমি নিজে যেটা বিশ্বাস করি, সেটা যদি কারো পছন্দ নাও হয়, আমি জানি আমার অনেক লেখা এই সময়ের মানুষদের, এই সময়ের মানুষের চিন্তা ভাবনার সঙ্গে হয়তো বা যাবে না বা মিলবে না। এটা আমি একেবারেই তাদের প্রতিও শ্রদ্ধা রেখে বলছি, তাদের ভাবনা, তাদের দর্শন, তাদের ইথিক্স সবকিছুর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আমার ভাবনাটাকে আমি প্রাধান্য দিতে চাই, এবং আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি লেখার চেষ্টা করি। সেটাই, সেই বিশ্বাসটাকেই অন্যের মধ্যে যদি দুজন মানুষও সেই বিশ্বাসটাকে গ্রহণ করে, আমার কাছে সেটাই সার্থকতা। খুব বেশি মানুষ যে আমার ভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করবে, সেই আশাও নাই আমার। কিন্তু কথা হচ্ছে যে, অবশ্যই আমার বিশ্বাস আমি অন্যের, অন্যকে জানানোর চেষ্টা করব, যেহেতু আমি দুই কলম লেখার চেষ্টা করি। হ্যাঁ, এটা আমি মনে করি যে আমার দায়িত্ব। হ্যাঁ, আমরা যেটা আসলে লিখি, তো যে ধরনের নিজস্ব অভিমত বা দর্শন আসলে অন্যদের সাথে শেয়ার করতে চাই, সেটাই আমাদের লেখায় বা আমাদের কাজে পরিস্ফুটিত হয়। তো আমি যেহেতু বইমেলা চলে এসেছে, আমরা বইমেলায় যখন আসে তখন আমরা আসলে অনেক ধরনের মজার জিনিস দেখতে পারি, যে যে বই লিখছে ওই বইটা আসলে সে লিখছে না, কিন্তু অন্য আরেকজন লিখে দিচ্ছে। এবং তার লেখায় আসলে হ্যাঁ, তার ওই আহ, ব্যক্তি মানুষটাকে আসলে আমরা খুঁজে পাচ্ছি না, বা তার মানে নিজস্ব দর্শনকেও খুঁজে পাচ্ছি না। সো সেই জায়গা থেকে আসলে এই প্রশ্নটা তোমাকে করতেই হলো যে আসলে দর্শনটা কি। যাই হোক, আসলে প্রত্যেক জিনিসের মধ্যেই একটা না একটা মজা বা একটা ফানি সাইড থাকেই। সো এটা এটা আমরা এটা বুঝছি। একটা, তুমি যেটা বললে যে বই লিখছে একজন, প্রকাশ হচ্ছে আর একজনের নামে, তো এটা খুবই একটা বহুল প্রচলিত বিষয় হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে মনে তোমার হয় লাস্ট বইমেলা, কয়েক বছর আমরা এই ধরনের একটা এটাকে কি বলবে, শৈল্পিক দুর্নীতি বলবে। অবশ্যই এটা শৈল্পিক দুর্নীতি। আমি একটা মুভিতে কাজ করেছি কিছুদিন আগে, 2022 সালে ওটা রিলিজ হয়েছে, মুখোশ। সেই মুখোশের কাহিনী এই এই ধরনের একটা গল্প। হ্যাঁ, তোমার ওই ছবিটা দেখেছি, যেমন, খুবই চমৎকার একটা ছবি। হ্যাঁ, তো এটার ভিতরে কিন্তু তুমি
যেহেতু দেখেছো, সেজন্য কথা বলতে দেখো আরো সুবিধা হবে যে আহ মানুষ কত বড় দুর্নীতিবাজ, শিল্পটাকে দুর্নীতির কোথায় নিয়ে গেছে, যে একজন মানুষকে বন্দি করে রেখে তাকে দিয়ে গল্প লেখাচ্ছে এবং নিজের নামে সেটা হচ্ছে প্রচার করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক, এবং এটা কিন্তু হর হামেশাই আমাদের সমাজে হচ্ছে। আর তুমি দেখো, একটা বইমেলায় কিন্তু হাজার হাজার বই আসে, হাজার হাজার, কিন্তু মানুষের কাছ পর্যন্ত পৌঁছায় কটা বই? হ্যাঁ, মানুষ মানে শ্রোতা প্রিয় মানে পাঠক প্রিয়তা পায় কিন্তু খুব অল্প কিছু বই। যে বইগুলো লেখক নিজেই লেখেন, নিজের ভাব নিজেই প্রকাশ করেন, ওইগুলোই কিন্তু পাঠককে স্পর্শ করে। হ্যাঁ, ওইটাই এটাও কিন্তু ঠিক যে কথা। রিলেট দর্শককে বা মানে যারা আমার পাঠক বা অডিয়েন্স ওদেরকে আসলে রিলেট করার মতো লেখা বা অনুভূতির জায়গাটা যদি সৎ না হয়, আসলে ওই লেখা আহ, পাঠককে স্পর্শ করে না, বা লেখকও ওভাবে নিজেকে সামনে তুলে নিয়ে আসতে পারেন না সৎভাবে। যাই হোক, আমরা লেখা নিয়ে অনেক কথা বললাম। আমি তোমার কাজ নিয়ে কথা বলতে চাই। বর্তমান সময়ে তুমি সবচেয়ে বেশি আমার দেখা সবচেয়ে বেশি ব্যস্ত অভিনেত্রী। তো তুমি যে এই যে এত কাজ করছো, তো এত কাজের মধ্যে তোমার কাছে কি মনে হয় যে আহ, কাজের সংখ্যা বেশি হওয়া, বা ধরো যাদের এখনকার শিল্পীদের মধ্যে একটা জিনিস আছে যে আমার ভিউ অনেক বেশি হয়, যে জন্য আমার কাজ মানে কাটতি বা আমার ভ্যালুটা বেশি। সো এই এই টার্মসটাতে আসলে তুমি কি মতবাদ রাখো, বা তোমার অভিমতটা কি আসলে? একটা শিল্পীর জন্য কি তুমি বেশি একটা কাজ বেশি একটা ইম্পর্ট্যান্ট, নাকি মানসম্মত কাজ দিয়েই তাকে আসলে শিল্পী হিসেবে প্রকাশ করাটা বেশি জরুরি? শোনো, আমি আমি একটা একটা বিষয় আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে তুমি যদি ওই কাজ করো, তুমি কোয়ালিটি মানুষজনের পর্যন্ত পৌঁছতে পারবে যারা কাজ বুঝে। আমি সেটাই চাই। ম্যাস পিপল, হ্যাঁ ঠিক আছে, তাদের কাজ পর্যন্ত যেতে কে না চায়, সবাই চায় জনপ্রিয়তা, ফেম, সবাই চায়। হুম, কিন্তু হুম, কথা হচ্ছে যে আমি আমার ভাবনার জায়গায় আমি কখনো কম্প্রোমাইজ করব না। মনে করো এখন ইউটিউবে প্রচুর কন্টেন্ট তৈরি হয়, ওই কাজে যদি ওই কাজের অফার প্রতিদিনই আসে, এখন একটু কমে গেছে, এখন দেখে যে আমি করি না যে কারণে আর আসে না। ওই কাজ করলে তো দিনের ভেতরে মনে হয় দুইটা নাটকে কাজ করা যায়, এমন একটা পরিস্থিতি হচ্ছে, বুঝছো? তো সেখানে আমি কখনোই কাজ করিনি, আর আমার কখনোই কাজ করার ইচ্ছা নেই। অনেক কাজ বলতে কি জানো, অনেক কাজ বেছে এই কাজগুলোই করি আমি। অনেক কাজ বাছার পরেই আমার এই কাজগুলো হচ্ছে। তার মানে কিন্তু কাজ হচ্ছে প্রচুর। আমি যে কাজগুলো করছি, এগুলো মনে করো যে 10টা কাজের ভেতরে সেরা একটা কাজ। মনে করো এই এই মাসে 10টা কাজ আছে মার্কেটে, তার মধ্যে সেরা কাজটাই আমি করি। আর সেরা যেটা পাই সেটা আমি করি, সেটার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হুম, হয়েছে। হুম, হুম, এই যে ফ্লোটা তৈরি করতে হয়েছে, এটার জন্য আমার অনেক স্যাক্রিফাইস আছে। হুম, যেমন আমি কাজ ফিরিয়ে দিয়েছি অনেক, সেটা টেলিভিশন নাটকের কাজ, সেটা ইউটিউবের কাজ, এবং চলচ্চিত্রের কিছু কাজ যেগুলো স্ক্রিপ্ট আমার পছন্দ হয়নি, চরিত্র পছন্দ হয়নি। কিন্তু আমরা যেহেতু এখানে রুটি রুজির সাথেও আমাদের, আমরা আটকে গেছি এখানে, তো সেই বিষয়টাও তো চিন্তা করতে হয়। আমি কিন্তু সেই জায়গাটা স্যাক্রিফাইস করেছি। টাকার মোহে আমি কিন্তু কখনোই নিজেকে হারিয়ে ফেলিনি। আমি চেষ্টা করেছি যে ভালো কোয়ালিটি কাজ করতে করতে আমার ডেজিগনেশনটা যেন এমনই হয় যে ভালো একজন অভিনেত্রী, ভালো কাজ করে। এক কথায় যেন আমার নামটা এলে সবাই নিশ্চিন্তে বলতে পারে যে না, ও ভালো কাজ করে, কোয়ালিটি কাজ করে, মানসম্পন্ন কাজ করে। জনপ্রিয়তা তো তুমি কি বলবো, একটা ওই উঁচু জায়গা থেকে পানির মধ্যে লাফ দিয়ে পড়লেও কিন্তু তুমি ভাইরাল হয়ে যাবে। হুম, হুম। ঠিক আছে? আর ধরো আমরা যারা স্ক্রিনে কাজ করি, তারা ওই একটা ছোট টিলার উপর দিয়ে নদীর ভেতরে লাফ দিয়ে পড়লাম, ওই ভিডিও ছেড়ে দিলাম, আমি কিন্তু ভাইরাল। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ওই যে দেখা যায় যে আহ যে কোনো কিছু করেই তো ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আর ভাইরাল হওয়ার যে উপাদান সেগুলোর নাম উল্লেখ নাই বা করলাম। তো এই 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 দৌড়ে আমরা যেতে চাই, আমি যেতে আসলে চাইনি শিল্প কখনোই। আমি সত্তাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছো তুমি বরাবর, সেটা হ্যাঁ, কাজের ক্ষেত্রে হোক আসলেই বা আসলে চরিত্র সিলেকশনের ব্যাপারে হোক, সব সময়।
তো আমি হ্যাঁ, আমি তোমার কিছু কাজ দেখেছিও। তুমি অনেক ধরনের চরিত্র করছো, মানে বিভিন্ন ধরনের চরিত্র করছো। কিন্তু আমার একটা প্রশ্ন যে ধরো এই যে স্পেশাল ক্যারেক্টার বা আহ, পার্শ্ব চরিত্র, এগুলোর চেয়ে তুমি যে ধরনের অভিনয় করো, আমি তোমার অভিনয় দেখেছি, তো তোমার কাছে মনে হয় যে আসলে তুমি লিডে আসতে পারছো না? মানে তোমার কাছে কি মনে হচ্ছে যে তোমাকে আসলে ঠিকঠাক মতো মূল্যায়ন করা হচ্ছে না, না তুমি আসলে আহ, মানে একটা পার্টিকুলার একটা কাস্টিং এর একটা সিন্ডিকেট বা কিছু একটা মনে হয় যেন থাকে, যে পার্টিকুলার কিছু শিল্পী কাজগুলো পাচ্ছে এবং অন্যরা সামহাউ সাপোর্টিং কাস্টগুলোই পাচ্ছে? তোমার কাছে কি মনে হয় এই জায়গাটায় আসলে কি হচ্ছে? আমার না, এই যে প্রধান চরিত্র যেগুলোর কথা তুমি বলছো, এখানে শিল্পীদের কিছু ব্যথা তো থাকেই, তাই না? শিল্পীরা কিন্তু সব শিল্পীরা হাতে গোনা, মনে করো যে খুব বেশি যদি হয় 10 থেকে 12 জন শিল্পী বাদে, প্রত্যেকেই কিন্তু স্ট্রাগল করতে হয়, কাজের জন্য স্ট্রাগল করতে হয়। এখানে আর কোনো স্ট্রাগল না, কাজের জন্য স্ট্রাগল করতে হয়। তো সেইখানে সিন্ডিকেট একটা বিষয় রয়েছে, কিছু নৈতিকতা বিরুদ্ধ কিছু কাজ রয়েছে, যেগুলোর সাথে যদি যেতে পারতাম তাহলে হয়তো বা প্রধান চরিত্র কোনো বিষয় ছিল না। কিন্তু ওই যে আমি বললাম, যাই করি না কেন, আমি আমার নিজস্বতা তো বজায় রাখতে চেয়েছি সব সময়। সেই ক্ষেত্রে প্রধান চরিত্রে আমাকে নিয়ে যে কাজ করবে, সেই সাহস বা সেই কি বলবো, সিন্ডিকেটের বাইরে এসে ডিরেক্টর প্রডিউসাররা হয়তো বা সেই সাহসটা করেনি, কারণ ওনাদেরও তো ভিউ বাণিজ্যের সাথে যেতে হয়, যেহেতু এটা একটা বাণিজ্যেরও একটা বিষয় রয়েছে, একটা ব্যবসাও তো চিন্তা করতে হয় তাদেরকে, অর্থলগ্নির ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো এখানে আমাদের ইন্ডাস্ট্রিটা তো এতটা অগ্রসর না। আমাদের এখানে আমি এটা একটু বলতে বাধ্য হচ্ছি, যেই দেশে তোমার সিনেমা হলে যাওয়া তো নিকট অতীতেও আমরা দেখেছি, কিছুদিন আগেও যেটা দেখেছি যে এটা একটা পাপ, সিনেমা হলে যাওয়া। মানুষ মানে মানে লুকোচুরি করে অপরাধ, কলেজ অপরাধের মতো, পালিয়ে, লাইক ভালো না, অপরাধ, হ্যাঁ, ভালো না। একদমই অপরাধের মতো লুকিয়ে চুরিয়ে সিনেমা দেখতে যাচ্ছে। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ কে নিয়ে সিনেমা দেখতে যাবে, সেটাও বাড়ির মানুষকে লুকিয়ে যাচ্ছে। তো এরকম যেখানে মানুষের মানসিকতা, সেখানে একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে না। এটা হুম হচ্ছে হুম সহজ কথা। আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট, হুম হুম কাজের সংখ্যাও সেই রেশিওতে কমই। হ্যাঁ, যে কারণে এখানকার আর্টিস্টরা কিন্তু দেশের বাইরে যে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়, হ্যাঁ। সেটার প্রমাণ বেশ কিছু আর্টিস্ট রেখেছে। যেমন ধরো, কিছুদিন আগে আমি প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করে আসলাম, বাংলাদেশে ফিমেলদের মধ্যে মনে হয় আমি ওইভাবে আর কি গেছি। তো এই তো, বাইরে যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু সত্যিকার অর্থে যিনি আর্টিস্ট তার হুম। মূল্যায়নটা হয় না আমাদের দেশে। তো ওটাই বলতে যারা চাচ্ছিলাম, মনে করো যে সেরকম, যতটুকুই হ্যাঁ, কাজের সুযোগটা আসে, তোমার কাছে কি মনে হয় ওই সিনেমায় বা ওই গল্পে তোমার চরিত্রের মূল্যায়নটা আসলে তারা ঠিকঠাক মতো করতে পারে, যেভাবে তারা ব্রিফ করে বা স্ক্রিপ্টে তুমি পাও? সব জায়গায় তো হচ্ছে না, মনে করো বেশিরভাগ জায়গায় হচ্ছে না। এটা আমি একদম আহ মানে দ্বিধাহীন ভাবেই বলতে পারি, বেশিরভাগ জায়গায় হচ্ছে না। হুম হুম কিন্তু আমি যে আম, এরকম কিছু রুচিশীল কাজ তো কম, সংখ্যায় কম। হুম 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 তার ভেতর তার ভেতরও আমার বেছে নেওয়ার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে মোরাললেস যেগুলো একদমই আমার কম বেশি হলেও আমি মিলিয়ে কাজ করতে পারি, সেই সুযোগটা হয়তো বা আমি ছাড়ছি না, সেই কাজটা আমি হুম হুম। করছি। তো আমি অবশ্যই রিফিউজ করা সম্ভব, করলে তো দেখা গেল যে আমি কাজের ফ্লোটা তো আমার থাকছে না, যেহেতু ওই যে আমি শুরুতেই বলেছি যে আমাদের রুটি রুজি কিন্তু এখানে হ্যাঁ, আটকে গেছে। পেশাগত সবটা জায়গা থেকেও তোমাকে কিছু ছাড় দিতে হচ্ছে, বা আর্থিক দিতে কথা হবে। চিন্তা করেও তোমাকে কিছু কাজ নিতে হচ্ছে। আচ্ছা, ইদানিং কালে এক্স্যাক্ট। এলিনা, ইদানিং কালে আমরা দেখছি যে টেলিভিশন মিডিয়ায় হোক বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেও আমরা দেখি শিল্পীদের কিছু অসহিষ্ণু মন্তব্য, লাইক খুবই ম্যাচিওর মন্তব্য করতে দেখা যায়, যেগুলো মানে আচরণ থেকে শুরু করে মন্তব্য করতে দেখা যায়। তো তোমার কাছে কি মনে হয় যে আগের শিল্পীরা যেরকম একটু গ্রুমিং বা একটা নিজেকে তৈরি করে আসার একটা সুযোগ পেতেন, হ্যাঁ, তো এখনকার শিল্পীরা আসলে এই জিনিসটার সুযোগ
কি পাচ্ছে বা এটা কি আসলে দরকার কিনা? কারণ আমার কাছে মনে হয়েছে যে শিল্পীদের কিছু কিছু ব্যাপারে একটু রক্ষণশীল হওয়া উচিত, বা দেদারসে সবকিছু বলে দেওয়া উচিত না। এই ক্ষেত্রে তাদের গ্রুমিংটা আসলে তোমার কাছে কতটুকু মনে হয়, মানে শিল্পী হয়ে হয়ে আসাটা বা এই যে মন মানসিকতাটা, এই ট্রেনিংটা আসলে কতটুকু জরুরি দরকার বলে মনে করো? তুমি একটা জিনিস দেখো যে আমাদের দেশে শিল্পী আহ, মানে হয়ে আসার সুযোগ অনেক কম আছে। হ্যাঁ। সেটা আগেও কিন্তু অত বেশি ছিল না। ছিল না, হ্যাঁ। তুমি দেখবে বেশিরভাগ শিল্পীদের ব্যাকগ্রাউন্ড তাদের নিজস্ব আগ্রহ থেকে, তারা একটা রক্ষণশীল পরিবার থেকে নিজের আগ্রহে বের হয়ে এসছে। কিন্তু আগের দিনগুলোর একটাই সুবিধা ছিল, এই যে ভাইরাল ভাইরাল একটা ওয়ার্ড, এবং এই যে সস্তা জনপ্রিয়তা, এই যে ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করার একটা মোহ, এই বিষয়গুলো কিন্তু ওই সময় ছিল না। আমরা আসলে আগের এবং পরের এই বিষয়টাকে আমরা পার্থক্য খুঁজি, কিন্তু সেই সময় অনেক সুযোগগুলো ছিল না। এই মোহকে দূরে রাখতে তো অনেকেই পারে না। শিল্পীরা এই মোহের মধ্যে জড়িয়ে যায়, যেহেতু এখানে কাজের সংখ্যা খুব বেশি নয়। কিন- কিন্তু এইভাবে অনেক জনপ্রিয়তা পাওয়া যাচ্ছে, এইভাবে অর্থ উপার্জন করা যাচ্ছে। একটু আহ আহ, একটু মনে করো যে উল্টাপাল্টা কথা বললেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরালের পিছে লাখ লাখ ভিউ পাচ্ছে, এবং সেই ভিউ এর বেসিসে সে অর্থ উপার্জন করছে। তো সব মিলিয়ে মানুষ তো আসলে টাকার পিছেই ঘুরে। বাট এটা তো হ্যাঁ, আসলে কজন একজন পারবে একজন শিল্পীর জন্য বা একটা শিল্প সত্তার জন্য আসলে হুমকি স্বরূপ। আমার কাছে মনে হয় যেটা খুবই একেবারে হার্মফুল। তুমি মনে করো যে বেডরুম, এখন তো আর বেডরুম নাই, বেডরুম হয়ে গেছে হচ্ছে ওই এফডিসি শুটিং স্পট। হুম। ঠিক আছে, তোমার যে কোনো একটা প্রাইভেট, কিছু মানুষের প্রাইভেট লাইফ বলতে তো কিছুই নেই। তুমি একজন নর্মাল মানুষের প্রাইভেট লাইফের কথাগুলো হয়তো তারা অবলীলায় বলছে, সেটা একটা বিষয়। কিন্তু যারা সেলিব্রিটি, যারা শিল্পী, নিজেদেরকে শিল্পী বলে সেলিব্রিটি বলে দাবি করছে, এবং তাদেরকে অনেক মানুষ ফলো করছে, তাদের অনেক মানুষ আছে যারা নিজের জীবনের সাথে তাদের একজন সেলিব্রিটির কে ফলো করে সেইভাবে মিলানোর চেষ্টা করছে, সেইভাবে নিজের আদর্শকে গঠন করার চেষ্টা করছে, জীবনকে সেইভাবে সেই ছাঁচে ফেলার চেষ্টা করছে। তারা কি শিখছে তাদের কাছ থেকে? এই বোধটা একজন সেলিব্রিটি বলি, সেলিব্রিটি বলবো না, একজন শিল্পীর অনেক বড় দায়িত্ব। সেলিব্রিটি যে কোনো কেউ হতে পারে, সেটা তো তুমি হ্যাঁ, ভালো করেই দেখছো মানে বা জানো নিজস্ব যে শৈল্পিকতা সেলিব্রিটি। বজায় রাখাটা বা নিজস্ব আম, যে ব্যক্তিত্বর যেই চলমান যে ধারাটা, এই জিনিসটা বজায় রাখাটা বরং এখন বেশি কঠিন হয়ে যাচ্ছে, বা আমরা যেটাকে মনে করতাম খুবই গুরুত্বপূর্ণ, এটা কঠিন হয়ে যাচ্ছে। তুমি তুমি চিন্তাও করতে পারবা না এটাকে। যদি আমি বলি যে বেয়াদবি, সেটা আমার বেয়াদবি হয়ে যাবে এখন। হ্যাঁ, হ্যাঁ। যদি কেউ শুনে, ধরো একটা সেটে জুনিয়র আর্টিস্টরা কাজ করতে গেছে, আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট যারা বসে থাকে ইসে মেকআপ রুমে, ঢুকে একটা সালাম পর্যন্ত তারা দেয় দেয় তো নাই, পায়ের উপর পা তুলে দিয়ে বসে তারা স্মোক করছে। ঠিক আছে, তো এটা তাদের কাছে এই সময়ের সাথে মিলিয়ে তারা নিজেদেরকে স্মার্ট দাবি করছে, হুম, হুম, যে হুম। এটাই হচ্ছে তাদের স্মার্টনেস। কিন্তু একটা মানে একজন বৈশিয়ান, একজন অভিনেতা অভিনেত্রীকে সালাম দেয়া, তাকে সম্মান দেয়া, এটাই যে স্মার্টনেস, এই বোধটা তাদেরকে কে শেখাবে? অবশ্যই আসলে এটা শিল্পীদের তো নিজস্ব তাদের নিজস্ব, নিজস্ব শিক্ষা বা এটা পারিবারিক শিল্পের এটা পারিবারিক শিল্পীদের একটা গাইডেন্স দরকার, যেটা আসলে নিজেকে কাজে আহ, নিয়ে আসার আগেই নিজেকে একটু পরিপাটি করে পরিচ্ছন্ন করে একটু তৈরি করে আসাই দরকার। যাই হোক, আমরা আমরা চমৎকার জিনিস তোমার কাছ থেকে জানতে পারলাম। বর্তমান সময় বা তোমার ভবিষ্যৎ, এই যে কাজের নিয়ে তুমি যে এত কাজ করছো, সো এই কাজের পরে তুমি নিজেকে আসলে কোথায় দেখতে চাও, ভবিষ্যৎ নিয়ে তুমি কি ভাবছো? দেখো, আমি কিন্তু খুব ধীরে ধীরে এগোনো মানুষ, খুবই ধীরে ধীরে। আমি উপস্থাপনা দিয়ে সেই 2011 সালে শুরু করা,
তারপরে উপস্থাপনা করেছি, তারপরে যখন আমি অভিনয়ে এসেছি, তারপরে আস্তে আস্তে উপস্থাপনা থেকে দূরে এসেছি, কারণ দুটো কাজ একসাথে হয় না। হচ্ছিল না। আমি আসলে যেটাতে মনোযোগ দিই ওটাতেই মনোযোগ, এই করতে করতে এখন তুমি নিজেই বললে গত বছরটা আমি একেবারেই মানে সারা বছরই কাজ দিয়ে আলোচনায় ছিলাম। প্রথম আলো একটা নিউজও করেছে ইয়ার এন্ডিং এ। তো এই তো, আমি যদি শুরুর দিন থেকে চিন্তা করি, তো অনেকখানি অ্যাচিভ করতে পেরেছি একটু একটু করে। হ্যাঁ, তো এই রেশিওতে এগোতে চাচ্ছি। মনে করো দেশের বাইরে কাজ করা শুরু করেছি, ইন্ডিয়াতে। আহ পরবর্তী সময়ে আস্তে আস্তে সুযোগগুলো আসছে, আরো কিছু কাজের কথা আছে। এভাবে করে দেখা যাক কি হয় সামনে। টার্গেট তো আছে যে গুণগত মান যেন বাড়ে। এদেশে যদি মূল্যায়ন না পায় কেউ, কিংবা যোগ্যতা যদি থাকে কারো, আর সুযোগও যদি থাকে, অবশ্যই মানুষ জায়গা পরিবর্তন করে ফেলে। সেটা আমাদের অগ্রজরা করেছে, দু একজনের আমরা নাম বলতেই পারি, হুম। আমরা জয়া আপার নাম বলতেই পারি। তো এমনি এমনি তো করে না, কারণ হচ্ছে সুযোগটা যখন দেখে যে আমার কোয়ালিটির সাথে আমার কাজের, যেটা তুমি কিছুক্ষণ আগে বললে, যে যে জায়গাটায় আমার থাকা উচিত সেখানে না রেখে আমাকে অন্য জায়গায় রাখছে, তো এটা তো একটা ব্যথার বিষয়, একটা কষ্টের বিষয়। হুম হুম। হ্যাঁ, সেই কষ্টটাকে চেপে ধরে আমরা কাজ করছি, কাজটাকে ভালোবাসি, এটা প্রফেশন হিসেবেও নিয়ে নিয়েছি। এবং এখন একটা দায়বদ্ধতা তৈরি হয়ে গিয়েছে। এখন অন্যখানে ফেরারও কিন্তু আমাদের পথ নেই, এবং অন্যখানে ফিরেও আমরা শান্তি পাবো না। আমরা যারা শিল্পী, আমরা যারা একবার এই অঙ্গনে পা দেই, তখন আমরা এখানে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, যতই শিল্পী কষ্ট হিসেবেই হোক, যতই নিজেকে ধৈর্য। আজীবন লালন করতে চাই। তো আমাদের লালন শুভেচ্ছা করতে চায় থাকবে। তো সেখানে। আমার আমার শুভেচ্ছা হ্যাঁ, থাকবে, তোমার স্থান কাল পাত্র যেটাই পরিবর্তন হোক না কেন, তোমার শিল্পী সত্তাটা যেন সবসময় বজায় থাকে, এবং ভবিষ্যতে তুমি আরো সুন্দর সুন্দর কাজ করো, এবং আমাদের একসাথে কাজ করার আরো সুযোগ আসুক, সেই শুভেচ্ছা রইলো তোমার জন্য, শুভকামনা রইলো। আর অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের আজকে এই প্রোগ্রামে জয়েন করলে, তোমার কাছ থেকে অনেক কিছু জানলাম। আবারও দেখা হবে তোমার সাথে, ভালো থাকো। আর আমাদের অডিয়েন্স, আমাদের অতিথির সাথে আজকে কথা হলো, সিনেমা নিয়ে কথা হলো, সিনেমার অভ্যন্তরীণ অনেক কিছু নিয়ে আলাপ হলো। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্বাস্থ্যে থাকুন। খোদা হাফেজ।